তিন দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত, কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা। ঢাকায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল, সীমিত পরিসরে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। অগ্রাধিকার পাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এবং আত্মসমর্পণ করলেন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১২৬ বন্দী, জেল সুপার ও জেলার সাময়িক বরখাস্ত। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। টানা ৩ দিন সাধারণ ছুটির পর চালু হয়েছে সরকারি বেসরকারি সব অফিস। বেলা ১১টা থেকে শুরু হয়ে সার্বিক কার্যক্রম চলবে ৩টা পর্যন্ত। ব্যাংকের লেনদেনও চলছে বেলা ১১টা থেকে, আর শেষ হবে ৩টায়। একই সময়ে চলবে পুঁজিবাজারের লেনদেনও। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আজ থেকে সারা দেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত ব্যাংকের কিছু নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। পরে গত রোববার থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দর্শক, নারায়ণগঞ্জ থেকে অফিস আদালত ও কলকারখানার খবর জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, টানা ৩ দিন সাধারণ ছুটি ছিল এবং আজ থেকে কলকারখানাগুলো খুলেছে, তো এ নিয়ে শ্রমিকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, টানা ৩ দিন সাধারণ ছুটি ছিল, আজ থেকে কলকারখানা খুলেছে, তো এই মুহূর্তে শ্রমিকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ৩ দিন সাধারণ ছুটি থাকার পরে আজকে স্বাভাবিক হতে চলছে আসলে বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ। আপনি জেনে থাকবেন যে আসলে গার্মেন্টস খুলেছে, ব্যবসা বাণিজ্য খুলেছে, তবে গার্মেন্টস শিল্প কারখানা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমরা একটু বেশি খুলেছে বলে আমরা দেখতে পেয়েছি। গার্মেন্টস গুলো শ্রমিকরা বিভিন্ন জায়গায় অবস্থান করার কারণে তারা আসলে যথাসময়ে উপস্থিত হতে পারছে না। আশা করা যাচ্ছে, কর্তৃপক্ষ আশা করছে যে আগামী ২-১ দিনের মধ্যে খুব স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে। তবে গার্মেন্টস নেতৃবৃন্দ আমাদের জানিয়েছে যে আসলে এই কয়েকদিনে আসলে তাদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে রপ্তানি খাতে। কারণটা হচ্ছে তাদের পাইপলাইনে অনেক রপ্তানি অর্ডার থাকে এবং কিছু রপ্তানি পণ্য ডেলিভারি করার পর্যায়ে থাকে। তো এই জটিলতার কারণে আসলে তারা একটা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বেন বলে এমনটাই ধারণা করছেন। আর পাশাপাশি নারায়ণগঞ্জে যে দোকানপাট খুলেছে আসলে তার চেয়ে বেশি আমরা বেচা কেনার থেকে মানুষের মধ্যে উৎসুক জনতার মধ্যে একটা আতঙ্কর একটা ছাপ দেখতে পাচ্ছি। কেউ উৎসুক হয়ে বিভিন্ন শপিং মলগুলো যে ভাঙচুর করেছে, বিভিন্ন স্থাপনাগুলো তারা দেখতে বের হয়েছে এবং দেখছে, বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে এবং মানুষ এতদিনে যে তাণ্ডব লীলা চালিয়েছিল স্বাধীনতা বিরোধী একটি শক্তি, তারা নারায়ণগঞ্জ শহরে যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে জানমালের যে ব্যাপক ক্ষতি করছে, এগুলোর উপরে আসলে উৎসুক জনতার একটা বিশেষ নজর আমরা লক্ষ্য করেছি। দোকানপাটগুলো খুলেছে, কাস্টমার ক্রেতা বিক্রেতার সংখ্যা খুবই কম, তবে সাধারণ মানুষ ঘুরছে, দেখছে এবং তারা বোঝার চেষ্টা করছে যে আসলে তারা কি হলো এই কয়েকদিন। কারণ তারা বিভিন্ন রকম সোশ্যাল মাধ্যম এবং বন্ধ থাকার কারণে তারা তথ্য নিতে পারছিলেন না। তারা দেখছেন আসলে স্বাভাবিক অবস্থাটা। ব্যবসায়ীরা মনে করছেন যে তাদের যে ক্ষতিটা হচ্ছে, তারা যদি এবং অন্যান্য
গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহটা খুব স্বাভাবিক থাকে, তাহলে তারা খুব শীঘ্রই তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো এবং তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে ইন্টারনেট গতিটাকে একটু বৃদ্ধি করে ব্যবসায়িক স্বাভাবিক কার্যক্রমকে স্বাভাবিক করা যায়, যাতে করে এই রপ্তানিমুখী খাতটা আসলে ঝুঁকির মধ্যে না পড়ে। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দেশে সাধারণ ছুটির পর খুলেছে তৈরি পোশাক কারখানা। একই সঙ্গে কারফিউ থাকলেও পোশাক খাতের সংশ্লিষ্ট পণ্য পরিবহন করা যাবে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সাবেক সভাপতিদের মধ্যে শফিউল ইসলাম মহিউদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের কারখানা থেকে দেয়া কার্ড দেখালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে। পোশাক কারখানা খোলা রাখার বিষয়ে সহায়তা দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। Out of poverty. The textile industry, according to the United Nations Development Programme. দর্শক, রাজধানীর ডেমরার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। গাজী, কারফিউ চলছে, যদিও 5টা পর্যন্ত শিথিল করা হয়েছে। এছাড়াও আজকে কিন্তু 3 দিন সাধারণ ছুটির পর কলকারখানাগুলো খুলেছে। সব কিছু মিলিয়ে ডেমরার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আনোয়ার রাজ, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি ডেমরায়। আসলে আপনি জানেন দীর্ঘদিন কিন্তু এই দুষ্কৃতকারীদের কারণে রাস্তাঘাটের কিন্তু অবস্থা খুবই বেহাল অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল। তো আজ থেকে সকাল থেকে দেখেছি যে খুব স্বাভাবিক চাঞ্চল্য ফিরে এসেছে। রাস্তাঘাটে স্বাভাবিক রয়েছে, যান চলাচল চলছে এবং যানবাহনের যারা চলাচল করছেন স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। তবে একটা বিষয় আমি বলি, দীর্ঘদিন ভয় ছিল মানুষের মনে, আতঙ্ক ছিল। সেই আতঙ্ক কেটে কিন্তু আজকে তাদের যে কর্মসংস্থা, যে যেখানে যেখানে কর্ম করেন, কাজ করেন, সেখানে কিন্তু তারা যাচ্ছেন। তবে আমি বলতে পারি বিভিন্ন কলকারখানা, গার্মেন্টস, এখানে আপনি জানেন শিল্প এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু যথেষ্ট শ্রমিক রয়েছে। শ্রমিকরা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি তারা তাদের যে কর্মস্থল সেখানে তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন এবং তাদের কলকারখানা চলছে। আমি জুম গার্মেন্টসে গিয়েছিলাম, আমি দেখেছি যে দীর্ঘদিন পরে, অর্থাৎ এই গ্যাঞ্জামের পরে, অর্থাৎ ঘটনার পরে, ধাওয়া পাল্টা দেওয়ার পরে কিন্তু আজকে তারা সচল, তাদের মুখে চোখে মুখে হাসির আমরা দেখতে পেয়েছি। যে ভয়টি ছিল সে ভয় কেটে গেছে। তবে আপনি জানেন যেহেতু রয়েছে, কারফিউ বহাল রয়েছে, তো অফিসের পরে আবার হয়তো কারফিউ শুরু হবে। তবে মোটামুটি ভাবে এখন আমরা বলতে পারি একেবারে খুবই স্বাভাবিক, সবকিছু স্বাভাবিক আগের মতোই। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু বিভিন্ন পয়েন্টে তার অবস্থান করছেন। আমি গিয়েছিলাম রুলিং মিলসে, তাদের সাথে কথা বলেছি, তাদের চোখে মুখে হাসি যে অন্তত পক্ষে আজ থেকে কর্ম শুরু হয়েছে, তারা ভালো থাকবেন। আপনি জানেন এতদিন কিন্তু নিরীহ মানুষ, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু কাজ করতে পারেনি। কাজ না করার কারণে কিন্তু তাদের আসলে সংসারের চাকাও বন্ধ ছিল। যেহেতু আজকে থেকে কাজ শুরু হয়েছে, তারা টাকা পাবেন, তাদের মুখে চোখে মুখে হাসি আমরা দেখতে পেয়েছি। তো রাজ, এই ছিল ডেমরা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজ। যে এই শহীদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডেমরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ গাজী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাজধানীতে 5ম দিনের মতো চলছে কারফিউ। এর মধ্যে সকাল 10টা থেকে শিথিল করা হয়েছে কারফিউ। বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। রাজধানীর প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ যেসব এলাকা আছে সেখানে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল। রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী অবস্থান নিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সাথে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনা সদস্যরা। এদিকে আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
দর্শক, ঢাকা রিচা মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, কারফিউ চলছে, 3 দিন ছুটি থাকার পর কলকারখানাগুলো খুলেছে, তো সব কিছু মিলিয়ে ঢাকা রিচা মহাসড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাজ, আপনি জানেন যে দীর্ঘ বন্ধের পরে কিন্তু মিল কারখানাগুলো যেগুলো রয়েছে, শিল্পাঞ্চল অধ্যুষিত যে সাভার এলাকা রয়েছে, এখানে কিন্তু সমস্ত গার্মেন্টস শিল্পগুলো সব খুলে দিয়েছে। পাশাপাশি আপনি যে সড়কের কথা বলছিলেন, ঢাকা আরিচা যে মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে, এই সড়কগুলো ঘুরে আমি দেখেছি যে প্রতিটা সড়কেই কিন্তু গাড়ি রয়েছে, কিন্তু দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তুলনামূলকভাবে অন্য সময় যেভাবে থাকে সেইভাবে কিন্তু গাড়িগুলো নেই, অনেকটাই কম রয়েছে। তাই এই বিষয়টা নিয়ে আমি পরিবহন শ্রমিক যারা রয়েছে এবং নবীনগর এবং বাইপাইল কাউন্টারে আমি কথা বলেছি যে কেন আপনাদের গাড়ি কম রয়েছে। তখন তারা বলছেন যে তাদের নিজেদের দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে হচ্ছে, যার জন্য তারা কিন্তু সমস্ত গাড়িগুলো তারা ছাড়তেছেন না। অল্প অল্প গাড়িগুলো তারা পরীক্ষামূলক ছেড়ে দেখতেছেন কোন রকম অপ্রীতিকর ঘটনায় পড়তে হয় কিনা, এই জন্য তারা কিন্তু সব গাড়ি ছাড়তেছেন না। তবে স্বল্প পাল্লার যে গাড়িগুলো রয়েছে, লোকাল গাড়ি, সেই গাড়িগুলো আমরা দেখেছি রয়েছে এবং সড়কে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাত্রী রয়েছে। তা যাত্রীদের সাথেও আমি কথা বলেছি, সেই ক্ষেত্রে কিন্তু যাত্রীরা বলছে যে আমরা অনেকটাই ঝুঁকি নিয়ে বের হচ্ছি এবং তারা বলছেন যে দীর্ঘদিন ঘরে থাকার পরে বিশেষ করে স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে তারা বলছে আতঙ্কিতের যে একটি বিষয় রয়েছে, সেই আতঙ্ক কিন্তু তাদের মধ্যে এখনো বিরাজ করতেছে। এবং আমরা এই ক্ষেত্রে যে আরো বলি যে স্থানীয় যে বাজার ঘাট যেগুলো রয়েছে সমস্ত কিছু আমরা দেখেছি যে দোকানপাট সব খুলে দিয়েছে, কোথাও কোনো দোকানপাট বন্ধ নেই এবং যে একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে একটি কমতি ছিল সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু সমস্ত দোকানে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো এসেছে এবং কাস্টমার তথা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে একটি স্বস্তি এসেছে যে এখন কিন্তু সব পরিস্থিতি শান্ত হচ্ছে এবং এখানে কিন্তু একটি স্বস্তির বিষয় রয়েছে। পাশাপাশি আজকে সকাল 8টা থেকে কিন্তু সমস্ত গার্মেন্টস কিন্তু আমরা দেখেছি যে শ্রমিক যারা রয়েছে তারা যেতে যাচ্ছিল, গার্মেন্টস যাচ্ছে এবং শিল্প প্রতিষ্ঠানে তারা যাচ্ছে এবং সকলের মুখে কিন্তু একটি স্বস্তির নিঃশ্বাস এবং একটি আনন্দের একটি বিষয় ছিল। আমি কয়েকজন শ্রমিকের সাথেও কথা বলেছি, তারা কিন্তু সকলে খুশি যে আমাদের এই পরিস্থিতিতে খুশি এবং অনেকেই কিন্তু বলছে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল এখানে কিন্তু তারা বলছে যে এই ভূমিকা তারা কিন্তু অনেকটাই আনন্দ বিরাজ করছে এবং মাসে যে আরো কিছুদিন সেনাবাহিনী থাক এমনটাও কিন্তু বেশ কয়েকজন শ্রমিক আমাদের জানিয়েছিল সেনাবাহিনী থেকে আমাদের একটু দেখভাল করলে আমাদের জন্য সেই ক্ষেত্রে অনেকটাই স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়াবে। তারা এই ছিল আমার কাছে এখনকার মতো সাভারের সার্বিক অবস্থা মিলিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। জি লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা রিচা মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী লিটন। চলেছে পরবর্তী খবরে। অবশেষে দেশে টানা 5 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। শুরুতে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ইন্টারনেট চালু হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর বিষয়ে রাজধানীর বিটিআরসি ভবনের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এই নির্দেশনা দেন। পরে মঙ্গলবার রাতে অগ্রাধিকার ভিত্তিতে সীমিতভাবে চালু হতে থাকে ইন্টারনেট। প্রাথমিকভাবে ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যমের কার্যালয় ও কূটনৈতিক এলাকায় ইন্টারনেট চালু হয়েছে। তথ্য প্রযুক্তি খাত, রপ্তানিমুখী শিল্প খাত, বিদ্যুৎ, গ্যাস, পানি ও হাসপাতালের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান, রেলওয়ে, প্রবাসী কল্যাণ সেবা এবং এয়ারলাইন্স সেবা প্রতিষ্ঠানের কার্যালয়ে থাকা এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 জন বন্দীদের মধ্যে শতাধিক গতকাল আত্মসমর্পণ করেছেন। বিকেলে নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপনের মাধ্যমে 126 জন বন্দী আদালতে আত্মসমর্পণ করেন। নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রাকিবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে আত্মসমর্পণ করা বন্দীদের কারাগারে পাঠানো হয়। নরসিংদী থেকে হৃদয় এস সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে সহিংসতা চালায়। এর জেরে 19 জুলাই বিকেলে নরসিংদীর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। কি মামলা?
এ সময় জঙ্গি একাধিক হত্যা মামলার আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সিরিয়াল কিলার সহ 826 জন আসামি পালিয়ে যায়। এখানে যা আছে সব ব্যাংকের তালা ব্যাংকের সব আসামি বাইরে হয়ে গেছে। জেলখানার অনেক আগুন লাগিয়া মানে ফুরাসর হয়ে গেছে। এখানে তারপর আরো শুনলাম ওই জায়গায় 2 জন মানুষও মারা গেছে। নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলা বারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মোহাম্মদ কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। লুটপাট করে মানুষ বাইক করে নিয়ে গেল। 1200 লোক ছিল, দেখলাম সব লুটপাট করে ভাঙিয়ে চুরে আগুন দিয়ে পুরো সালি বানাই দিয়েছে। নরসিংদী পুলিশ সুপার বলেন, পলাতক আসামি ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এ বিষয়ে নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মুঠোফোনে কথা বলেন। 10-12 আছে মানুষ, 10-12 আচ্ছা, জি জি। তারপর আমরা কিছু করতে পারি নাই। যদি আমাদের সাথে বাদাবাদি করি আমাদেরকে সবাই মাইরে ভাবতে পারছে। জেলখানা থেকে 826 জন বন্দী ছিল। সেই বন্দী গলিতে তারা নিয়ে আসে এবং সেখানে বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ থাকে, যার মধ্যে 85টি অত্যাধুনিক আধুনিক অস্ত্র, এবং এই গুলিগুলো নিয়ে এসে আমাদের এই এলাকায় তারা আক্রমণ করে। আমরা বিশেষ অভিযান পরিচালনা করে আমরা বাকিগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সাম্প্রতিক সহিংসতায় রাজধানীর হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন আহত অনেকেই। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আহতদের দেখে ধারণা করা যায় আন্দোলনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ নাশকতায় অংশ নিয়েছে বলে এসব রোগী আক্রান্ত হয়েছেন। শহীদুল হক জীবনের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলী নাম। গেল 17 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত কোঠা সংস্কার আন্দোলনের নামে নাশকতায় আহত রোগীদের নির্বিঘ্নে সেবা দিয়ে যাচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। নাশকতায় আহত রোগীরা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। এখন গুলি তা আমি বলতে পারি না কোথা থেকে আসছে, আমি বলতে পারি না, কিন্তু সবারই দেখি পায়ে গুলি। ওইখানেও সবাই পায়ে গুলি ছিল, আরেকজনের মাথা গুলি ছিল। আর আমি যখন গুলি লাগছে তখন আমার সাথে সাথে আরো 2-3 জনের গুলি লাগছে। ওই দিক থেকে গুলি আসছে, এখন আমি ভালো দেখতে পাই নাই কাদের মধ্যে গুলি আসছে। AK-47 গুলি বুকে লেগে পাঁজর থেকে বের হয়ে বাহুতে লাগছে। এটা আমি কিছু দেখে হঠাৎ করে আমি পড়ে গেছি, সামনে কোনো পুলিশ ছিল না। এ সময় জাতীয় অর্থোপেডিক হাসপাতালের প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম মনে করেন, আন্দোলনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ নাশকতায় অংশ নিয়েছে বলেই এসব রোগীরা হাসপাতালে আসছে। 18 তারিখ 19 তারিখে যেটা আসলো, 18 তারিখে সেটার দেখা গেল যে হ্যাঁ সেই রোগীগুলো আরো একটু বাড়লো, কিন্তু এখানে এসে গানশট ইঞ্জুরি পাওয়া গেল 17টা, মানে বুলেট ইঞ্জুরি। এবং সেই বুলেট আমরা মিলাতে পারি না। এখানে খবর এনে নিউজ আসতেছে পুলিশ গুলি করতেছে রাবার বুলেট, টিয়ার সেল, কিন্তু আমরা গুলি পাচ্ছি, মানে আমরা পেশেন্ট পাচ্ছি মানে একদম গানশট। এতে ধারণা হয় যে না, এই পুলিশের সাথে যে মুখোমুখি সংঘর্ষ এর বাইরেও ভিতরে কোনো ঘটনা ঘটছে। মণ্ডলী নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 3 দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত, কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা। ঢাকায় বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, সীমিত পরিসরে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট, অগ্রাধিকার পাচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এবং আত্মসমর্পণ করলেন নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 126 বন্দী, জেল সুপার ও জেলার সাময়িক বরখাস্ত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।